প্রিয় দর্শক, স্বাগত জানাই কাহিনিক পডকাস্টে। আজকে আমার সাথে উপস্থিত আছেন একজন আবৃত্তি শিল্পী, একজন বাচিক শিল্পী, বাচিক প্রশিক্ষক, উচ্চারণ প্রশিক্ষক, দীর্ঘদিনের সংস্কৃতিকর্মী আজহারুন নবী রানা। রানা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো। রানা ভাই, আজকে তো কালে কালে অনেক বছর, আজহারুন নবী রানা দীর্ঘদিনের একটা সংস্কৃতি পরিমণ্ডলে আপনার একটা দীর্ঘদিনের যাত্রা আছে। সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে একদম নিবেদিত প্রাণ সংস্কৃতি কর্মীদের মধ্যে আপনি একজন, যে এই সংস্কৃতি চর্চা ছাড়া তেমন কিছু করার চেষ্টাও করেননি এবং খুব ডেডিকেটেড ভাবে করেছেন। তা আপনার এই জার্নিটা যদি আমাদেরকে একটু বলতেন। আমি আসলে চেয়েছিলাম রাজনীতি করব। আচ্ছা, ভাবনাটা ছিল রাজনীতি করব, কিন্তু কাজটা শুরু করতে গিয়ে যে ঝামেলাটা হলো, প্রচলিত যে রাজনীতি আমাদের দেশে চলছে বা এটাতে আসলে খুব বেশি করার আগে আমার মনে হয়েছে যে আসলে মানুষের রুচির পরিবর্তনটা প্রয়োজন, এবং সেই জায়গা থেকে কাজটা আসলে আমার মনে হলো যে আসলে কালচারালি কাজটা করা দরকার, সংস্কৃতি নিয়ে কাজটা করা দরকার। তো সেই ভাবনা থেকেই আসলে যদি সেই রুচির পরিবর্তনটা না আসে তাহলে আসলে রাজনৈতিক পরিবর্তন আসবে না। মানে সমাজ পরিবর্তনের আগে মানুষের মননের পরিবর্তন দরকার। হ্যাঁ, এবং মননের পরিবর্তনের সাথে আপনি রাজনীতির একটা সম্পর্ক স্থাপন করেই সংস্কৃতিকর্মী হয়েছেন। হ্যাঁ, চমৎকার। কারণ সেই মানুষগুলোই আসলে রাজনীতির পরিবর্তন করতে পারবে যারা আসলে ওই দেশের যে সমাজের ভেতর তার বসবাস, সেই সমাজটা সে ভালোভাবে বুঝবে, সেই সমাজটার ইতিহাসটা সে জানবে, এবং সেই সমাজে যে শিল্পের সৃষ্টি হচ্ছে সেই শিল্পটা সম্পর্কে তার ভালো ধারণা আছে। এইটা যত ব্যাপক মানুষের মধ্যে থাকবে তাহলে একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে, শুধুমাত্র রাজনীতি হবে না। সেই জায়গা থেকেই আসলে আমার যুক্ত হওয়া। আমি প্রথমে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি কেন্দ্রিক যে আবৃত্তি সংগঠনগুলো ছিল তাদের একটি কণ্ঠশীলনে যুক্ত হই। তার থেকে অনেক বছর আগে, 1997-এর দিকে। ওরে বাবা। তো সেইখানে দীর্ঘদিন কাজ করা হয়। কাজ করতে 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 একটা সময় আবার মনেও হতে থাকে যে আসলে যে এরাও বোধহয় আসলে লেজুর বৃত্তি করছে এবং এরাও আসলে এই দলীয় রাজনীতির বাইরে যেতে পারছে না। তখন আসলে এই কাজটাতেও আমার মনে হয় যে আসলে করার কিছু নাই, তার চাইতে ঘরে বসে থাকা ভালো, খিচুড়ি রান্না করা ভালো, সে ছেলে মেয়ের সঙ্গে ভালো সময় কাটানো ভালো, সেটা ভালো। তারপরই এক সময় কিন্তু ওই যে মানে ঢেকি তো স্বর্গে গেল ধান ভানে, মানে ওইটাও ছাড়া হয় নাই, যে কারণে একটা সময় মানে আপনাদের সঙ্গে যোগাযোগ, কাহিনিকের সঙ্গে যোগাযোগ, আবার মনে হলো যে ঠিক আছে এটা পড়ি। আমি একটা বই পড়লাম, এই বইটা তো আমি আমার বন্ধুদের বলি যে এই বইটা পড়, এই কবিতাটা শুনেছিস, তাহলে ঠিক আছে আমি এইভাবে তো হতে পারে। তো এইভাবেই কাহিনিকের সঙ্গে যুক্ততা এবং কাহিনীকে বই পড়া শুরু আর কি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা চিন্তা পেলাম আপনার কাছ থেকে, যে রাজনীতির সাথে সংস্কৃতির একটা সম্পর্ক, সেই বিষয়ে আমরা একটু আলাপ করব পরে। কিন্তু প্রথমে আমি জানতে চাই, যেহেতু কাহিনীকের প্রসঙ্গে এসেছেন, দীর্ঘদিনের আবৃত্তি শিল্পী হিসেবে কাহিনীকে অডিও বই পড়তে এসে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন এবং তা ওভারকাম করার জন্য কি কি ধরনের ভাবে নিজেকে প্রস্তুত করেছেন? একটা সময় যখন শম্ভু মিত্র যখন আবৃত্তি করছেন, কিংবা অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন আবৃত্তি করছেন, কিংবা কাজী সব্যসাচীর আবৃত্তি করছেন, সেই সময় থেকে 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে টিএসসি কেন্দ্রিক যে আবৃত্তি চর্চা, এই জায়গাটা একটা পার্থক্য আছে। এইখানে এসে কিছু ছেলে পেলে যারা আবৃত্তি করতে শুরু করে এবং তাদের কিছু গুরু থাকেন, তারা তাদেরকে দেখিয়ে দেন যে এইভাবে আবৃত্তি করতে হবে, তাদের উচ্চারণ ভাবরস বুঝে তারা আবৃত্তি করবে। কিন্তু যেটা হয় যে অনেক ছেলে মেয়ে বৃন্দ আবৃত্তি করছে, তারপর কবিতা আবৃত্তি করতে যে একই রকম সুরে, মানে একটা কবিতা 5 জন আবৃত্তিকার আবৃত্তি করছেন একই রকম, সেটা তো মানে আমি আপনাকে যোগ করি এখানে। আমি যেহেতু আবৃত্তি জগতের সাথে নিজেরও একটু সম্পৃক্ততা ছিল বিভিন্ন কারণে, আমি সবসময় শুনেছি যে একটা কবিতা নির্মাণ করার বিষয়, যে এই কবিতাটা নির্মাণ করি, এবং নির্মাণ করার পর দেখা যাচ্ছে যে এক আবৃত্তি শিল্পী বছরের পর বছর ধরে ওই কবিতাটা একইভাবে ডেলিভারি দিয়ে যাচ্ছেন। একদম 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 এইটাই, মানে এইটা হচ্ছে আসলে চিন্তা ভাবনাটা ওই রকম হচ্ছে না।
মানে একজন গানের শিল্পী যে অর্থে গানের শিল্পী, একজন নাট্যাভিনেতা তার রক্ত মাংসে যেই রকম নাট্যাভিনেতা, একজন চিত্রশিল্পী যেই রকম, আবৃত্তি শিল্পী কি কারণে যেন সেই রকম হচ্ছে না। একটা সংখ্যায় খুব কম, কেউ সংখ্যায় কম, কিংবা তার মনোযোগের জায়গাটাও সে আসলে বাস করছে কিনা কবিতার সঙ্গে। কারণ আবৃত্তি শিল্পী তো কবিতার সঙ্গে বাস করা উচিত। আমরা যদি খোঁজ নিই, বিনয় মজুমদারের কবিতা কয়জন আবৃত্তিকার আবৃত্তি করছেন? খুব নাই। শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে না। আমরা করছি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, হেলাল হাফিজ, জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ। তো এই জায়গায় এবং দলগুলো আরেকটা যা করছে যে আবৃত্তি, যেমন নাটক যখন হচ্ছে, নানা চিন্তার নাটক তৈরি হচ্ছে। মানে চেখোভের নাটক হচ্ছে, আমাদের সেলিম আল দীনের নাটক হচ্ছে, আমাদের সৈয়দ শামসুল হকের নাটক হচ্ছে, কিন্তু আবৃত্তির ক্ষেত্রে এই ভাবনাটা হচ্ছে না। আবৃত্তি প্রয়োজনা গত 20 বছরে আপনি দলগুলোর দেখবেন শুধু মুক্তিযুদ্ধ নিয়ে। কেন? মানব মানবীর সম্পর্ক, মানুষের চিন্তার জটিলতা, মানুষের ক্রমশ একা হয়ে যাওয়ার ব্যাপারগুলো, সেগুলো তো আসবে। একজন শিল্পীর, একজন চিত্রকর যদি মানুষের নিঃসঙ্গতা নিয়ে ছবি আঁকতে পারে, একজন আবৃত্তিকার শুধু মুক্তিযুদ্ধ নিয়ে আবৃত্তি করবে? মানে আমার মুক্তিযুদ্ধ নিয়ে বিষয়টা এটা না, কিন্তু এটা এক ধরনের ফরমাইশি কাজের মধ্যে ঢুকে গেল। তাহলে আমি পরের প্রশ্নটা করেই ফেলি, আমরা একটু রাজনীতিতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, জীবনানন্দ নিয়ে অনেক কাজ হওয়া উচিত, এগুলো নিয়ে কেউ করছে না তেমন ভাবে। আসলে ওই যে আপনি নিঃসঙ্গতা, নারী পুরুষের সম্পর্ক, কেউ কেউ করেছে, গান্ধারীর আবেদন বা জীবনানন্দ নিয়ে কাজ করেছে অল্প দু একটা, বাট খুব জনপ্রিয়তা লাভ করেনি বা খুব বড় পরিসরে আসেনি। কিন্তু আপনি মাঝখানে একটা ছোট্ট কথা বলেছিলেন যে এখানে করতে গিয়ে দেখলাম যে তারাও একদম লেজুর বৃত্তি করছে, ফলে সংস্কৃতিও বেহাত হয়ে যাচ্ছে। ঠিক যেমন সমস্ত প্রতিষ্ঠানগুলো বেহাত হয়ে গেছে রাজনীতির হাতে, এবং রাজনীতি সেটাকে গ্রাস করার চেষ্টা করেছে। সেখানে আমরা দেখেছি স্পষ্টভাবেই যে সংস্কৃতি চর্চাও মানে বিভিন্ন ক্ষমতাশীল পার্টি বা দল, তারা তাদের মতো করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গত 15-16 বছরে যে অতিরিক্ত মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু চর্চা, সেটা এক ধরনের, সেখানেই ফান্ড ছিল, সেখানেই টাকা ছিল, সেখানেই অর্থায়ন ছিল, ফলে সেরকম হয়েছে। তো এই বেহাত হওয়ার সময়গুলো আপনাদের মতো যারা মানে ডেডিকেশন থেকে কাজে নেমেছেন বা কাজ করতে চেয়েছেন, তাদের যন্ত্রণাটুকু কি ছিল? এখানে আসলে একটা ভুল বুঝার বোধহয় ব্যাপার যাতে না হয়। মানে মুক্তিযুদ্ধ নিয়ে আমার কোনো কথা অবশ্যই থাকতে হবে। মানে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার মধ্যে মুক্তিযুদ্ধ, নিঃসন্দেহে, কিন্তু তার পাশাপাশি অন্য কিছু তো থাকতে হবে। হ্যাঁ, মানে এটা নিয়ে হওয়া, কিন্তু এটা নিয়েও দেখবেন যে আসলে খুব ভালো কাজ হয় না। নানাভাবে চিন্তা করা, মুক্তিযুদ্ধটাও যেন, এই গল্পটাও আমাকে যেন কেউ বলে দিচ্ছে আসলে এইভাবে গল্পটা বলা হোক, এইভাবে কবিতাটা বলা হোক। এটাকেও আসলে বিভিন্ন জায়গা থেকে দেখা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, এটা হয় নাই, এটা হয় না। এটা আসলে এই জায়গাটাতেই আসলে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজটা ছিল, যে আসলে নানা ফুল ফুটতে দাও, নানা ভাবনার যে একটা ইনক্লুসিভ একটা সমাজ তৈরি করা, মানুষের নানা চিন্তা মানুষ করতে পারার অবস্থা, সেটা না। কিছু ধর্মভিত্তিক সংগঠন তারা বলছে যে হ্যাঁ, এইভাবে চিন্তা করো, এই ইসলাম আমাদের এইভাবে বলছে, আমাদের মেয়েদের এইভাবে চলতে হবে, আমাদের চিন্তা এইভাবে করতে হবে, আমাদের জীবন এইভাবে গঠিত হবে। আবার একদল বলছে না, এইরকম না, আমরা বাঙালি, অতএব আমাদের চিন্তা এইরকম হবে, আমাদের কবিতা এইরকম হবে, আমাদের সাহিত্য এইরকম হবে। তো সব জায়গায় আসলে এর বাইরেও একটা মানুষ তো বিশাল, একটা মানুষের চিন্তা, একটা মানুষের ক্ষুধা, একটা মানুষের বেঁচে থাকার সংগ্রাম, সেই গল্পটা আসলে অনেক অন্যরকম, অনেক রকম। সেইটা কে বলবে? সেটা বলবে একজন শিল্পী, সেটা বলবে একজন কবি, সেটা বলবে একজন চিত্রকর, একজন ফিল্ম মেকার। তারা তাদের ভাবে বলবে। সেই বিভিন্ন রকম যদি বলা না হয়, তাহলে আসলে সবসময়ই সেটা ফরমাইশি হয় এবং সেটা আসলে কোনো কাজের হয় না। চমৎকার। আপনার এই আলোচনা থেকে আমার শেষ প্রশ্নটা না করে আর পারা যাচ্ছে না। সেটা হচ্ছে যে রিসেন্টলি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিনের একটি সরকারের পতন হয়েছে এবং আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি
যে সমস্ত প্রতিষ্ঠান, সংগঠন, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, বিশ্ববিদ্যালয়, পুলিশ থেকে শুরু করে সব সংগঠন প্রতিষ্ঠানগুলো এক ধরনের সংস্কার বা রিফর্মের দিকে যাচ্ছে। এবং এখানে যেই জায়গাটা আপনি এক্ষুনি বললেন যে এরা এমন চাচ্ছে, এরা এমন চাচ্ছে, এরা এমন চাচ্ছে, এরা এমন চাচ্ছে, এবং নানান ধরনের মানুষ নানান ধরনের মত দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা ন্যূনতম জাতীয় ঐক্য যদি গঠন করতে না পারি, তাহলে ন্যূনতম ঐক্যের পরে গিয়ে নানান মত থাকবে, এবং তার প্রতি সবার সহনশীলতা থাকতে হবে। এবং সেটাই গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, যে সবাই সহনশীলতা থাকবে এবং সবাই সবার সাথে সহাবস্থান করবে এবং খুব সাবলীল সুন্দর পরিবেশে। কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্য মানে জাতীয় যেই চেতনা, সেই চেতনার তৈরির পিছনে কিন্তু সবসময় সারা বিশ্বেই শিল্প, সংস্কৃতি, সাহিত্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো একজন দীর্ঘদিনের সংস্কৃতিকর্মী হিসেবে আমি আপনার কাছে জানতে চাই যে এই বর্তমানের পট পরিবর্তনের বাংলাদেশে, যখন আমাদের নানান জায়গা থেকে প্রস্তাবনা আসছে এবং আমরা জানি বাংলা একাডেমির ডিজি চেঞ্জ হয়েছে, শিল্পকলার ডিজি পরিবর্তন হয়েছে, আমাদের অনেক পছন্দের মানুষরা এসেছেন বা অনেক দলহীন মানুষ এসেছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশাটা কি? আমরা কিভাবে আসলে সংস্কৃতির মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে পারি? না, তাদের কাছে প্রত্যাশা হচ্ছে তারা আগের মতো হবে না, সহজ। তারা আগের মতো বলবে না যে হ্যাঁ এটা হচ্ছে সংস্কারপন্থী, এইভাবে চিন্তা করো। আমার চিন্তার উপর খবরদারি করবে না, এটা হলেই হবে। বরং আমার চিন্তার উপর শ্রদ্ধা করবে। আমি যে কোনো রকমের চিন্তা করতে পারি। আমি একদম বিচ্ছিন্ন মানুষের হয়ে আমি আরেকজন হয়ে কথা বলতে পারি। তার জন্য কেউ এসে বলবে না তুমি সংখ্যালঘু, তুমি একজনের, তোমার চিন্তা এটা আমরা সমাজ গ্রহণ করি না। বরং আমাকে বলতে দেবে যে তুমি একজন হলেও আমাদের সমাজে বলতে পারবা, তোমার কবিতাটা তুমি বলতে পারবা, তুমি এই ছবিটা আঁকতে পারবা। আমি তোমাদের সঙ্গে একমত নই, আমরা ক্ষমতা কাঠামো তোমার সঙ্গে একমত নই, কিন্তু তুমি বলতে পারছো, তুমি যেন বলতে পারো, প্রকাশ করতে পারো। হ্যাঁ, প্রকাশ করতে পারো। এবং এটা যদি না হয় তাহলে এই জায়গাটাতে শিল্পীদের কাজ। শিল্পীদের এখন আবার সংস্কারপন্থী হয়ে বা এক ধরনের রাজনীতি, তাদের সংস্কার শব্দটা হয়তো একটু নেগেটিভ হয়েছে। আমি বলছি যে প্রস্তাবনা আকারেও যদি বলি, যে প্রস্তাবনায় যদি বলি যে আমাদের তো এখন তো একটা প্রস্তাবনা দেওয়ার জায়গা তৈরি হয়েছে, জায়গাটাও তো ছিল না। যদি জায়গা দিতে চাই তাহলে আপনি যে কথা বললেন একদম আমি মনে করি যে সঠিক কথা, যে প্রত্যেকের মত প্রকাশের জায়গা থাকতে পারে। বোলদেয়ার যেমন বলেছেন যে আমি তোমার মতের সাথে ঐক্যমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। মানে এটা একটা মত প্রকাশের স্বাধীনতার উপর একটি গুরুত্বপূর্ণ একটি বাণী হিসেবে বিবেচিত হয়। তো এই যে ধারণাটা যে তোমার সাথে আমার নাই মিলতে পারে, কিন্তু তুমি মত প্রকাশ করবা, তার পরিবেশটা নিশ্চিত করার জন্য আমার পক্ষ থেকে যা করা দরকার আমি সেটা করব, এতটুকু দাবি তো আমরা বর্তমান সরকারের কাছে করতে পারি নাকি? হ্যাঁ, এবং করতে পারি। যদি তারা না মানে তাহলে হচ্ছে আমাদের কাজটা আবার থেকেই গেল, আমাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। সেই সংগ্রাম পৃথিবীব্যাপী চলবেই। আমাদের আবার কবিতা পড়তে হবে, আমাদের আবার গল্প লিখতে হবে, আমাদের আবার ছবি বানাতে হবে, এবং খুব সুচিন্তিত ভাবে কোনো পক্ষের হাতের পুতুল হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা ছিল। দর্শক শ্রোতা, আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, যে এই পৃথিবীতে সকল ধরনের মানুষ, সকল ধর্ম, গোত্র, বর্ণ, লিঙ্গীয় এবং বিভিন্ন পরিচয়ের, জাতিগোষ্ঠীর পরিচয়ের মানুষ সে সহাবস্থান থাকবে। সবাই সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং সাম্যের একটি পৃথিবী গড়ে উঠবে, সেই স্বপ্ন আমরা দেখি। এবং সেই স্বপ্নের জন্য কাহিনীকের অস্ত্র হচ্ছে সাহিত্য। সেই সাহিত্যের মধ্য দিয়ে আমরা সারা দেশ বিদেশের সাহিত্য আমরা তুলে ধরবো আপনাদের কাছে। 100 বছরের পুরনো সাহিত্য, 1000 বছরের পুরনো সাহিত্য, নতুন দিনের সাহিত্য, নতুন প্রজন্মের সাহিত্য, কখনো হংকংয়ের সাহিত্য, কখনো ফিনল্যান্ডের সাহিত্য, কখনো বাংলাদেশের গ্রামের কোনো একটি ছেলের লেখা একটি ছোট্ট কবিতা। সব মিলিয়েই আমরা সবার প্রতি সবাই সহানুভূতিশীল হয়ে উঠব।
রানা ভাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাহিনিকের সঙ্গে থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।